আসসালামু আলাইকুম। পাঠচিন্তার পক্ষ থেকে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। তো আজকে আমরা নববিন্দু বৃত্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো নববিন্দু বৃত্ত জিনিসটা আসলে কি? ত্রিভুজের যে বাহু তিনটা আছে, এই বাহু তিনটার যে মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ হতে অঙ্কিত লম্বের যে পাদবিন্দু এবং লম্ব বিন্দু হতে বিপরীত শীর্ষের ওপর অঙ্কিত রেখাংশের যে মধ্যবিন্দু, এই টোটাল 9টা বিন্দু দিয়ে যে বৃত্ত যায় তাকে আমরা বলতেছি নববিন্দু বৃত্ত। আচ্ছা, তো নববিন্দু বৃত্তের বিন্দুগুলো যদি এখন আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, যেমন এই যে বাহুটা আছে, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, অ্যান্ড এই বাহুর মধ্যবিন্দু এটা। তাহলে আমরা 3টা পয়েন্ট পাইলাম। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এই বাহুর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু একটা, এটা, সিমিলারলি এটা আরেকটা পাদবিন্দু, অ্যান্ড এটা আরেকটা পাদবিন্দু, 3টা পাদবিন্দু পেলাম। অ্যান্ড তারপরে এই যে লম্বকেন্দ্র আছে, লম্বকেন্দ্র থেকে শীর্ষের যে মধ্যবর্তী রেখাংশ, এই রেখাংশের যে মধ্যবিন্দু পয়েন্ট বা মধ্যবিন্দু সেই মধ্যবিন্দু আমরা আবার 3টা পাচ্ছি, 1 2 3। সো এই যে 9টা বিন্দু হইল, এই 9টা বিন্দু যদি কোনো বৃত্তের ওপর অবস্থিত হয় তাহলে ওই বৃত্তকে আমরা বলতেছি নববিন্দু বৃত্ত। আচ্ছা, তো আমরা সবাই মোটামুটি জানি যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক, এটা আমাদের বইয়ে আছে। বাট কিভাবে অর্ধেক এটা হয়তো আমরা অনেকেই জানি না, সো এইটা একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো আমি এখানে একটা ইমেজ রাখছি অলরেডি, ওয়েট। আচ্ছা, তো যদি আমরা লক্ষ্য করি, এটা একটা ত্রিভুজ আছে এখানে এবিসি, এবং এবিসি ত্রিভুজের মাঝখানে একটা বৃত্ত আছে যেটা একটা নববিন্দু বৃত্ত। যদি আমরা পয়েন্টগুলোর দিকে একটু তাকাই, এফ এন জি এম ই জে ডি এল আই, টোটাল 9টা পয়েন্ট আছে, 2 3। তো এই 9টা পয়েন্টের সমন্বয়ে এটা একটা নববিন্দু বৃত্ত ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আমরা এখানে প্রমাণ করতে চাই যে এই নববিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটা ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, তো এটার প্রমাণটা তো আর এক্সামের জন্য মানে একদমই ইম্পর্টেন্ট না, বলে দেওয়া যায় যে এটা কখনোই এক্সামে আসবে না, কারণ এই টপিকে কোনো কিছুই বইয়ে মানে প্রমাণ সম্পর্কে কিছুই বইয়ে নাই। সো এটা জাস্ট জানার জন্য জানা, বা কিউরিয়াসিটি থেকে কারো যদি ম্যাথ সম্পর্কে যাদের ভালো লাগা কাজ করে তাদের এই টাইপের কিউরিয়াসিটিগুলো থাকে, সো জানার জন্য জানা। আচ্ছা, তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি চিত্রটার দিকে, চিত্রতে আমরা কী কী দেখতে পাচ্ছি? আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং এই ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, অ্যান্ড ওই বৃত্তের মাঝখানে আবার আমরা 2টা আলাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন যদি আমরা লক্ষ্য করি এই যে বৃত্তের মাঝে যেই ত্রিভুজগুলো আছে এইগুলা কিন্তু এই বৃত্তটাকে মানে এই ত্রিভুজের পরিবৃত্ত কিন্তু হচ্ছে এই বৃত্তটা, এই ই এন ডি যে বৃত্তটা আছে অ্যান্ড আই জি যে বৃত্তটা আছে। আচ্ছা, তো এই ছবিটা আমি গুগল থেকে নামাইছি, ছবিটা কিন্তু একদম পারফেক্ট হয় নাই, এই এল পয়েন্টটা কিন্তু আসলে ত্রিভুজের বাইরে চলে গেছে। আচ্ছা, তো ওইটা আমরা আপাতত ইগনোর করি। তো আমরা যদি একদম প্রমাণে চলে যাই, সো তাহলে আমরা একটু খেয়াল করি, এক সেকেন্ড। আচ্ছা, তো প্রমাণে যদি আমরা যাই, প্রমাণের ফার্স্টেই আমরা লক্ষ্য করব যে এখানে আমাদের আসলে কিভাবে জিনিসটা প্রমাণ করা সম্ভব। আচ্ছা, যদি আমরা এখন লক্ষ্য করি ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ, আচ্ছা দেখো তো এবি এর মধ্যবিন্দু কি এফ, অ্যান্ড বিসি এর মধ্যবিন্দু কোনটা? বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, রাইট? হ্যাঁ, বিসি এর মধ্যবিন্দু ডি। তো এখন যদি দেখি আমরা কি একটা থিওরাম জানি না যে কোনো ত্রিভুজের যে কোনো 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাদ্বয় তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো এখন এই থিওরাম অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি যে এফ ডি সমান্তরাল কিন্তু এসি, ঠিক আছে? তো আবার যদি আমরা লক্ষ্য করি ত্রিভুজ এ এইচ সিটা দেখো তো কোথায় আছে? ত্রিভুজ এই যে এ এইচ কই আছে,
এই যে অ্যান্ড সি আছে এই যে। তো দেখো এ এইচ সি আছে, আমি আগেই বলছি ইমেজটা কিন্তু খুব পারফেক্ট হয় নাই। দেখো এই লাইনটা এখানে মনে হচ্ছে না যে এটা প্রপোর্শনাল, মানে সরি প্যারালাল, কিন্তু আসলে প্যারালাল, মানে প্রুফ করে আমরা দেখাবো এটা। সো ত্রিভুজ এ এইচ সি যদি আমরা লক্ষ্য করি, বা এসি এইচ যাই বলি না কেন, আচ্ছা তো ত্রিভুজ এসিএইচে, ত্রিভুজ এসিএইচে দেখো আমরা কি লিখতে পারি। এখানে যদি লক্ষ্য করো ইমেজটার দিকে তাহলে দেখতে পাবা এসি এই যে অ্যান্ড এসি এর এই যে এইচ, তো এসি এইচ একটা ত্রিভুজ অ্যান্ড এসি এইচের এই যে সি এইচের মধ্যবিন্দু কিন্তু জি, কারণ কি নববিন্দু বৃত্ত কোন পয়েন্ট দিয়ে গেছে, লম্ববিন্দু অ্যান্ড এই পয়েন্ট দিয়ে গেছে। চিত্রটা একদমই পারফেক্ট হয় না, এখানে মিলেই নাই পয়েন্ট। আচ্ছা যাই হোক, তো এটা বাদ দিলাম, ইগনোর করি আপাতত। অ্যান্ড এইখানে দেখো এই যে পয়েন্ট গেছে, তো এই দুটো কিন্তু মধ্যবিন্দু, ঠিক আছে, লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মধ্যবিন্দু। তাহলে আমরা থিওরাম অনুযায়ী কী লিখতে পারি, আমরা লিখতে পারি যে জি জে প্যারালাল টু এসি। এখন দেখো আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে আমরা সিমিলারলি কী লিখতে পারি দেখো তো একটু খেয়াল করে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে ডিজে ইজ প্যারালাল টু এইচবি অ্যান্ড জিএফ ইজ প্যারালাল টু এইচবি। আচ্ছা তো এবার আমি একটু মার্ক করে দেখাই জিনিসটা। তো যদি আমরা দেখি এই যে ত্রিভুজটা আছে, এখানে যদি দেখো এইচবি এর উপরে এবি অ্যান্ড এইচ, আচ্ছা এখানে কিন্তু এইচ মিলে নাই, মানে এটা ডিভাইসে আর্ট করাটা অনেক টাফ। সো আমি এটা চ্যাটজিপিটি দিয়ে বানাইছিলাম অ্যান্ড চ্যাটজিপিটি মেক্স লটস অফ মিস্টেক্স। সো যাই হোক ওই টপিক বাদ। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এইচবি একটা বাহু আছে, এটার উপরে এবি অ্যান্ড এইচ আরেকটা বাহু, এবং যাদের মধ্যবিন্দু আছে এফ অ্যান্ড জি, তাহলে এফ জি ইজ প্যারালাল টু এইচবি। অ্যান্ড একইভাবে যদি আমরা লক্ষ্য করি ডিজে ইজ প্যারালাল টু এইচবি অলসো, বিকজ এই যে যদি দেখো এই যে ত্রিভুজটা আছে বিএইচসি, বিএইচসিতে যদি বিএইচকে তুমি একটা বাহু ধরো তাহলে বাকি দুইটা বাহু আসে বিসি অ্যান্ড এইচসি, যাদের মধ্যবিন্দু যথাক্রমে জে এবং ডি, তাহলে ডিজে ইজ প্যারালাল টু এইচবি। আচ্ছা তো আমরা এখন কি পাইলাম, আমরা এখানে পাইছিলাম যে জি জে ইজ প্যারালাল টু এসি, এবং এখানে পাইলাম আমরা সরি আচ্ছা এখানে আমরা আরেকটা লাইন লিখতে মিস্টেক করে গেছি একটু, সেটা হচ্ছে যেটার ফাইনাল রেজাল্ট আমরা লিখি নাই, এফ ডি ইজ প্যারালাল টু জি জে। অ্যান্ড এখানে আমরা ফাইনালি লিখব অতএব ডি জে ইজ প্যারালাল টু জিএফ, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি দেখবা তোমরা যে এই যে জি জে অ্যান্ড এই যে এফ ডি অ্যান্ড একইভাবে এই যে ডি জে অ্যান্ড এই যে জিএফ, এখন যদি এরা সবাই একে অন্যের প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে জিএফ ডিজে একটি সামান্তরিক। ঠিক আছে, আচ্ছা তো এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কী আছে দেখো, এটা আমরা সামান্তরিক প্রমাণ করে ফেললাম, এটা একটা সামান্তরিক, ঠিক আছে। তো সামান্তরিককে যদি আমাদের আয়ত বানাইতে হয় তাহলে কি করতে হবে, যে কোনো একটা বাহু লম্ব প্রমাণ করতে হবে। সো আমরা একটু চেষ্টা করবো এটা এখন আয়ত বানানোর, ঠিক আছে, কেন এটা পরে দেখবা। আচ্ছা তো এই ইমেজটার দিকে যদি একটু তাকাও দেখো তো এখানে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে এই যে ডি যেটা যে আছে অ্যান্ড এই জিএফটা যে আছে এরা প্রপোর্শনাল, রাইট, এরা প্রপোর্শনাল টু হুম, প্রপোর্শনাল টু এইচবি।
এখন এই এইচবিকে যদি আমরা একটু বর্ধিত করি তাহলেই তো আমাদের বিএম আসে, রাইট? তো আমরা কি লিখতে পারি যে ডিজে, আচ্ছা আমি এতক্ষণ প্রপোর্শনাল বলছি, প্যারালাল হবে। ডিজে, আচ্ছা সমান্তরালই বলি, সমান্তরাল জিএফ সমান্তরাল এইচবি, রাইট? সো সমান্তরাল বিএম, ডিজে সমান্তরাল জিএফ সমান্তরাল এইচবি সমান্তরাল বিএম। আলটিমেটলি বিএম আর এইচবি একই রেখায় ছিল, তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি যে ডিজে ইজ প্যারালাল টু বিএম, ঠিক আছে? আচ্ছা, তো আবার যদি আমরা একটু লক্ষ্য করি, আবার দেখো তো বিএম কি এসির ওপর লম্ব আছে না? এই যে বিএম, এই যে এসি, বিএম লম্ব এসি, যেহেতু এটা একটা লম্ব আঁকছিলাম আমরা বিপরীত শীর্ষ থেকে, তাহলে আমরা লিখতে পারি যে বিএম লম্ব এসি অ্যান্ড এসি ইজ অলসো প্রপোর্শনাল টু কি জিজে। দেখো এই যে এসি আছে উইচ ইজ প্রপোর্শনাল টু জিজে, তাহলে দেখো তো এসি আর জিজে যদি সমান্তরাল হয়, যেমন এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, আবার এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এইটা যদি লম্ব হয়, তাহলে কি এইটাও লম্ব হওয়ার কথা না? অবভিয়াসলি। তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি, আমরা বলতে পারি যে এসি ইজ প্যারালাল টু জিজে এবং এই যে জিএফ আর জিজে লম্ব, জিএফ আর জিজে লম্ব। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমাদের বিএম আর এসি ছিল লম্ব, ঠিক আছে? তো আমরা লিখতে পারি জিজে লম্ব জিএফ। অতএব কোণ এফ জি জে, সম্ভবত এটা এফ, হ্যাঁ এফ জি জে ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, তো এই পর্যন্ত আসার পর দেখো এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি এটা একটা আয়ত হয়ে যায়, যেহেতু এরা সমান্তরাল অ্যান্ড এরাও সমান্তরাল, ঠিক না? এটা যদি 90 ডিগ্রি হয়, মানে এই কোণ, মানে এই এফ জি আর জি যদি 90 ডিগ্রি হয়, অ্যান্ড এরা তো সবাই সমান্তরাল ছিল, এরা তো অলরেডি একটা সামান্তরিক ছিল, সামান্তরিকের একটা বাহু যদি, মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সামান্তরিকটা কি হয়? আয়ত হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি, জি এফ ডিজে একটি আয়ত। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি, এই যে আমরা একটা আয়ত প্রুফ করলাম, কোন আয়তটা আমরা প্রুফ করলাম? জিএফ, এই যে এটা জিএফ ডিজে, এটা আমরা প্রুফ করলাম। তো এই সিমিলার ওয়েতে আমরা এখানে আরও দুইটা আয়ত পাই, সেটা হচ্ছে কি কি, এই যে সিজিইডি, এই একটা আয়ত পাই, অ্যান্ড আরেকটা আয়ত আমরা পাই হচ্ছে, আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, আরেকটা আমরা পাই হচ্ছে এই যে এটা সিএফ জেই, সিএফইজে, সরি সিএফইজে। তো আমরা কয়টা আয়ত পাইলাম এখানে? একটা, দুইটা অ্যান্ড তিনটা আয়ত পাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি একটা আয়তগুলোর নাম এখানে লিখি, কি কি ছিল, সরি, আয়তগুলোর নাম ছিল হচ্ছে জিএফ ডিজে কমা, আচ্ছা আমি এটা এমনি গাঢ় করছি যে এটা আমি বুঝতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তো জিএফ ডিজে, জিএফ ডিজে, অলরাইট। সো আরেকটা হচ্ছে আমাদের এফ আই, আচ্ছা এখানে আবার C1 দিছে কেন? আচ্ছা এটা বাদ, এটা আই, ঠিক আছে? এফ আই ই জে ই, জে ই, এফ আই জে ই, অ্যান্ড আরেকটা আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে জিআইডিই, জিআইডিই,
ই, আমরা এই তিনটা আয়ত পাচ্ছি। আচ্ছা দেখো তো, এই তিনটা আয়ত আমরা পাইলাম, তো এই একটা আয়ত পাইছিলাম, যেটা প্রথম আয়তটা পাইছিলাম, আয়তের কি বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান হয় না? এই জিনিসটা কিন্তু আমাদের সামনে লাগবে, এটা একদম সেট করে নিতে হবে মাথায় যে এই বাহু আর এই বাহু সমান, এটা আমাদের সামনে লাগবে। কারণ আমরা সামনে আলটিমেটলি এই যে দুইটা ত্রিভুজ আছে আমাদের মাঝখানে, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাই। ঠিক আছে, তো এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য অবভিয়াসলি এই দুইটা বাহু সমান হওয়া তো লাগবেই। আচ্ছা, তো তারপরে যদি আমরা একটু আগাই, আমরা কি লিখতে পারি দেখো, ত্রিভুজ এবিসি আর ডিইএফ, এই দুটো ত্রিভুজের দিকে একটু লক্ষ্য করো। এই যে এবিসি আর ত্রিভুজ ডিইএফ, এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে পাই না, সেটা কি? এই যে দেখো, ডিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। কারণ কি? ডি আর এফ হচ্ছে যথাক্রমে সিবি আর এবি এর মধ্যবিন্দু, রাইট? তো আমরা লিখতে পারি যে ডিএফ ইজ ইকুয়ালস টু হাফ অফ এসি। একইভাবে ডিই ইজ ইকুয়ালস টু হাফ অফ এবি। অ্যান্ড একইভাবে আমরা কি লিখতে পারি, ইএফ ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি। ইএফ ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি, দেখো তো এখানে তিনটা বাহুই, এই যে ডিইএফ এর তিনটা বাহুই এবিসি এর তিনটা বাহুর থেকে অর্ধেক, রাইট? তিনটা বাহুর অর্ধেক, যেমন ডিএফ এর অর্ধেক হচ্ছে, ডিএফ হচ্ছে এসি এর অর্ধেক, ডিই হচ্ছে এবি এর অর্ধেক এবং ইএফ হচ্ছে পিসি এর অর্ধেক। তাহলে এই তিনটা বাহু যদি অর্ধেক হয় এবং মানে প্রপোর্শনাল টু হাফ, রাইট? সো এটা কিন্তু একটা অনুরূপ ত্রিভুজ দুইটা, এই যে ত্রিভুজ ডিইএফ অনুরূপ কিন্তু ত্রিভুজ এবিসি। তো আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিএফ। তারপরে যদি আমরা দেখি, এখন দেখো এই দুইটা কিন্তু ত্রিভুজ কিন্তু অনুরূপ। আবার যদি আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করলে দেখতে পারবা যে এই যে, আচ্ছা আমরা একটু পরের চিত্রটাই যাই। এখন দেখো তো, এই যে তিনটা আয়ত যে ছিল আমাদের, আমরা এই যে এখানে তিনটা আয়তর নাম লিখছিলাম না, এই যে জিএফডিজে, এফআইজেই অ্যান্ড জিআইডিই, এই তিনটা আয়ত্ত এখন আমাদেরকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখো, আমরা যদি দেখি যে ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ জিআইজে এ, দেখো তো যদি তিনটা আয়ত এখানে ক্রিয়েট হয়ে থাকে তাহলে দেখো এফডি ইজ ইকুয়ালস টু জিজে, রাইট? তো আমরা কি লিখতে পারি, এফডি ইজ ইকুয়ালস টু কি, জিজে। ঠিক আছে, আবার দেখো আইজে ইজ ইকুয়ালস টু এফই। আবার দেখো আইডি ইজ ইকুয়ালস টু জিই। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ ডিইএফ সর্বসম ত্রিভুজ জিআইজে। ঠিক আছে, তো এইবার দেখো এর কারণ কি ছিল, তিনটা আয়ত ছিল যেহেতু, তাই এগুলো সব সমান হয়েছে। অ্যান্ড আলটিমেটলি আমরা এই দুইটা ত্রিভুজকে, এই যে ভিতরে যে দুইটা ত্রিভুজ ছিল এই দুইটাকে সর্বসম প্রুফ করতে পারছি। ঠিক আছে, তো এইবার যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো বিএম লম্ব এসি ছিল না, আবার দেখো ওই লম্বও কিন্তু এসি। ঠিক আছে, ওই লম্ব এসি, এর কারণ কি? এর কারণ হচ্ছে ও কিন্তু পরিকেন্দ্র। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন লিখি যে বিএম লম্ব এসি ও দেখো ওই লম্ব কিন্তু আছে
আচ্ছা, এখানে আমরা লম্ব বলছি মুখে, বাট সাইন দিছি প্যারালাল। ওই লম্ব আছে কিসের? এসি এর। ঠিক আছে, তো অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি যে বিএম সমান্তরাল ওই। ঠিক আছে, তো বিএম সমান্তরাল যদি ওই হয় তাহলে দেখো তো কি হয় আলটিমেটলি। তাহলে আলটিমেটলি কিন্তু কোন এইচ আই কে যে আছে, এইচ আই কে, এটা কিন্তু কোন ও ই কে এর সমান হয়ে যায়, অনুরূপ কোণ হয়ে যায়। দেখো এই যে এইটা আর এটা যদি লম্ব মানে সমান্তরাল হয়, তাহলে এই যে এইচ আই কে মানে এই কোণটা আর এই যে এই কোণটা ও ই কে, এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ হয়ে যায়। ঠিক আছে, তো এই দুইটা কোণ যদি অনুরূপ হয় তাহলে আমরা যদি দেখি আমরা কি বলতে পারি। দেখো তো এইচ কিন্তু এবিসি এবং আই জি জে এই দুইটার কিন্তু লম্ববিন্দু। এই যে এইচ বিন্দুটা যে আছে, এইচ বিন্দুটা কিন্তু একই সাথে এবিসি এর লম্ববিন্দু এবং কিসের লম্ববিন্দু? আই জি জে এর লম্ববিন্দু, ঠিক না? আবার এই যে ও বিন্দুটা যে আছে, ও বিন্দুটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ যে আছে এটার লম্ববিন্দু। তাহলে আমরা কি উপরে প্রমাণ করে আসছিলাম? দেখো তো, ত্রিভুজ ডিইএফ ইজ মানে সর্বসম ত্রিভুজ জিআইজে। তাহলে আমরা লিখি যেহেতু ত্রিভুজ ডিইএফ সর্বসম ত্রিভুজ জিআইজে, অতএব কি হয় দেখো, এইচ আই আর ওই সমান হয়ে যায়। অতএব এইচ আই সমান ওই হয়ে যাচ্ছে। দেখো এই যে এইচ আই আর ওই সমান হয়ে যাচ্ছে, এর কারণ কি? এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এই দুটো ত্রিভুজে যে লম্ববিন্দু আছে, এই লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষ মানে এই যে এটার বিপরীত শীর্ষ ও অ্যান্ড এটার ও, এদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। হ্যাঁ, আচ্ছা, তো আবার যদি আমরা লক্ষ্য করি, দেখো ত্রিভুজ আই এইচ কে তে যদি দেখো, ত্রিভুজ আই এইচ কে মানে কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা, ত্রিভুজ আই এইচ কে ও ত্রিভুজ ইও কে তে যদি দেখো, এই যে ইও সরি ত্রিভুজ ইও কে তে যদি দেখো, তাহলে দেখা যাবে কোণ এইচ আই কে সমান কোণ ও ই কে। এটা কিন্তু আমরা একটু আগেই প্রুফ করে আসছি। কোথায় প্রুফ করে আসছি? এই যে এইচ আই কে সমান কোণ ও ই কে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমরা একটু আগে প্রুফ করে আসছি, সেটা হচ্ছে এইচ আই সমান ওই, এই যে এইচ আই সমান ওই, এবং দেখো তো কোণ আই কে এইচ বাকি থাকে আর কোণ ই কেও বাকি থাকে। এই দুইটা আবার হয়ে গেছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ ক্রিয়েট করছে এরা। ঠিক আছে, তো এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ ক্রিয়েট করার কারণে এরাও সমান। তো কোণ বাহু মানে কোণ বাহু কোণ উপপাদ্য। সো আমরা বলতে পারি এটা ত্রিভুজ আই এইচ কে সর্বসম ত্রিভুজ ই ও কে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এইচ কে সমান ওকে, এই যে এইচ কে সমান ওকে, যেহেতু এটা ত্রিভুজ সর্বসম লিখতেই পারি। তো তারপরে আমরা লিখতে পারি আই কে সমান কি? ই কে। দেখো এই যে দেখো খেয়াল করো, আই কে সমান ই কে। তো আই কে সমান যদি ই কে হয় তাহলে আমরা দেখব যে এই আই ই এর মধ্যবিন্দু হচ্ছে কে, রাইট? আই ই এর মধ্যবিন্দু কে,
আইই এর মধ্যবিন্দু কে। আবার এইচ ও এর মধ্যবিন্দুও কিন্তু কে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি খেয়াল করো, দেখো তো কে কিন্তু এই যে নববিন্দু বৃত্তটা যে আছে এর মধ্যবিন্দু হয়ে গেল আলটিমেটলি। কিভাবে হলো দেখো, এই যে আই কে ই এটা কিন্তু ছিল এটার ব্যাস। ঠিক আছে। তো এই ব্যাসের যে মধ্যবিন্দু এটাই কি হবে, সেন্টার হবে। তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে কে হচ্ছে এই নববিন্দু বৃত্তের মধ্যবিন্দু। আবার এই সেম কে পয়েন্টটাই দেখো তো, এই যে ডিইএফ এটার কিন্তু পরিকেন্দ্র হিসেবে এখানে কাজ করতেছে। যেহেতু ডিইএফ মানে যেহেতু এই নববিন্দু বৃত্তটাই তো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে গেছে, তাহলে এই বৃত্তটাই তো এই ত্রিভুজের ডিইএফ এর পরিবৃত্ত। তাহলে এই ডিইএফ এর পরিকেন্দ্র কিন্তু কে। তাহলে আমরা লিখতে পারি কি, কে একই সাথে ত্রিভুজ এডিএফ এর পরিবৃত্ত, সরি এডিএফ না ডিইএফ এর পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র ও নববৃত্ত বিন্দুরও কেন্দ্র। আচ্ছা, তো এই যদি হয় অবস্থা, তাহলে দেখো তো এই নববিন্দু বৃত্তের যে কেন্দ্র কে আর এই ডিইএফ এর পরিবৃত্তের কেন্দ্র যে এ, মানে সরি কে, তো তাহলে আমরা কি লিখতে পারি আলটিমেটলি। আমরা যদি অনুপাত করি, দেখো তো এই যে এবিসি এর যে পরিব্যাসার্ধ আছে, এবিসি এর যে পরিবৃত্তের ব্যাসার্ধ আছে, ঠিক আছে, আছে তো একটা কিছু এখানে, না হয় ইমেজে নাই কিন্তু আছে তো। সো আমরা লিখতে পারি যে এই যে ডিএফ এর যে পরিবৃত্তের ব্যাসার্ধ আর এই এবিসি এর যে পরিবৃত্তের ব্যাসার্ধ, এদের অনুপাত কত হবে বলো তো। এদের অনুপাত হবে হচ্ছে, আচ্ছা আমি একটু লিখি তারপরে বুঝাচ্ছি জিনিসটা। পরিব্যাসার্ধ অফ ত্রিভুজ ডিইএফ বাই পরিব্যাসার্ধ অফ ত্রিভুজ এবিসি। ঠিক আছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এর যে পরিব্যাসার্ধ এদের যদি অনুপাত করি তাহলে দেখো কি আসে, আসবে কি ডিই বাই এবি। আচ্ছা, তো এটা কেন আসলো, এর কারণ হচ্ছে দেখো আমরা অনেক আগে উপরের দিকে প্রমাণ করে আসছিলাম যে এই যে এবিসি আর ডিএফ সদৃশ ত্রিভুজ যদি হয় তাদের বাহুর অনুপাত কী হবে, সেম হবে। পরিবৃত্তের অনুপাত কি সেম হবে। পরিব্যাসার্ধের অনুপাত কী হবে, সেম হবে। ঠিক আছে। তো তাহলে আমরা লিখতে পারি ডিই বাই এবি কত ছিল, হাফ ছিল। ঠিক আছে। এখন দেখো এই যে ডিইএফ এর যে পরিব্যাসার্ধ বা যে এই যে বৃত্তটা, এই বৃত্তটাই কিন্তু আসলে নববিন্দু বৃত্ত। আচ্ছা, তো এটা যদি এবিসি এর নববিন্দু বৃত্ত হয় তাহলে আমরা কি লিখতে পারি, পরিব্যাসার্ধ অফ ডিইএফ ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এটা কিসের নববিন্দু বৃত্ত, এবিসি এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ অফ এবিসি বাই পরিবৃত্তের ব্যাসার্ধ অফ এবিসি বা পরিব্যাসার্ধ অফ এবিসি।
ঠিক আছে? তো এটা সমান কি ছিল, হাফ ছিল। তো আমরা আলটিমেটলি কি লিখতে পারি, আমরা আলটিমেটলি লিখতে পারি যে এবিসি এর, আচ্ছা ওয়েট এক সেকেন্ড, আমরা আলটিমেটলি লিখতে পারি যে এবিসি এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি, ব্যাসার্ধ সমান হচ্ছে এই যে এখানে হাফ ছিল, যে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ ছিল, পরিবৃত্তের ব্যাসার্ধ যদি এই সাইডে নিয়ে আসি গুণ হয়ে যায়, তো কি হবে, ব্যাসার্ধ বাই 2। সো আলটিমেটলি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, সূত্রের প্রমাণ এসে পড়লো, যেটা কি ছিল, যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক, ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক, প্রমাণিত। আচ্ছা, তো এই ছিল আজকের টপিকের উপরে আলোচনা। আজকে এই পর্যন্তই। সি ইউ সুন, গুড বাই।